এয়ারটেল প্রেজেন্টস ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগেন, কো-পাওয়ার্ড বাই মাচো। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল সতর্কর উত্তরপ্রদেশ স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাশিম কাজীর স্ত্রী শবনম কাজী, যার বিরুদ্ধে তার স্বামীকে খুনের অভিযোগ উঠেছিল, উনি সেই সব প্রমাণ আর অভিযোগের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত ছিলেন যেগুলো পুলিশ অফিসার ওমকার শর্মা তার বিরুদ্ধে জোগাড় করেছিল। দেখা যাক শবনম কাজীর নিজেকে নিরপরাধ প্রমাণ করার লড়াইয়ের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। আরে এখানে ভয় পাওয়ার কিছু নেই রমন, কিচ্ছু হবে না, ওরা একটু উঠছে। ওই ছেলেটা আবার কিছু বললো নাকি? আরে বললেও কি হবে, আমরা পুলিশ, আমাদের কাউকে বোবা কালা বানাতে একদমই সময় লাগে না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো হলো না। দেখিস যেন কোনো ফালতু ঝামেলায় পড়ে না যাই। আরে কিচ্ছু হবে না, আমি তো বলছি, তুই একদম নিশ্চিন্তে থাক। রাখছি। আমি তো আর কাউকেই ভরসা করতে পারছি না। আমি জানি না এটা কেন হলো, কি করে হলো। আমার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, আর যে দোষ আমি করিনি তার বদনামও আমাকে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে এসব আমার কপালের দোষ, কিন্তু তা নয়, এটা ওরা আমার উপর চাপিয়ে দিয়েছে। আমার স্বামীকে খুন করেছে, আর ছেলেকে পুলিশেরা অত্যাচার করে মেরেছে। কিন্তু পুলিশ এরকমটা কেন করবে? পুলিশের আপনার স্বামীর মৃত্যুর সম্পর্কে কি সম্পর্ক? আমার ছেলে সাব্বির অনেক কিছু জানতো, যেটা ও নাজরিনকে বলেছে। নাজনীন কি বলেছিল সাব্বির তোমাকে? সাহেব, আমার বাবাকে পুলিশ ইন্সপেক্টর ওমকার শর্মা আর ওনার সাথে যার একজন লোক ছিল রমন ত্রিপাঠী, ওরা দুজনে মিলে মেরেছে। একটা কথা তো পুরো পরিষ্কার, একজন পুলিশ খুব তাড়াতাড়ি জালি চার্জশিট বানিয়ে এই কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু তাও এটা আদালতে প্রমাণ করা মুশকিল হবে যে সেই আসল ক্রিমিনাল, সেই জন্য এসব করেছে। বরং এটাই মনে হবে যেন ওকে ফাঁসানোর জন্যই আপনারা এসব করে যাচ্ছেন। কিন্তু সাহেব, আমার দাদা তো আমাকে পুরো সত্যিটা বলে দিয়েছিল। কি বলেছিল? পুলিশ হেফাজতে খুব ভয়ঙ্করভাবে সাব্বিরের মৃত্যু হয়েছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে কিছু জানতে পেরেছিল যেটা সে তার বোনকে জানায়। এমন একটা রহস্য যেটা জানার পর হাশিমকে হত্যা করার কারণ একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছিল। দাদা, তুমি কেন এরকম ভাবছো? কারণ আমি জানি যে বাবাকে খুন কারা করেছিল। একজনকে তো আমি এই পুলিশ স্টেশনেই দেখেছি, আর আমি এটাও জানি যে ওর সঙ্গে দ্বিতীয় লোকটা কে ছিল। কারা ছিল? ওর নাম হলো রমন ত্রিপাঠী। পরশু আমি লোকটাকে এই পুলিশ স্টেশনেই দেখেছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। ওমকার ভেতরে আছে তো? হ্যাঁ দাদা। লোকটাকে দেখার পরেই মনে হলো ওকে যেন কোথাও দেখেছি। আমি চিন্তায় পড়ে গেলাম, লোকটাকে কোথায় দেখেছি আমি। আর তারপর আমার মনে পড়লো, দাঁড়া, এটা সেই লোকটাই ছিল। আর তারপর আমি বুঝতে পারলাম যে সেদিন যখন ওমকার শর্মা আমাদের বাড়ি তদন্ত করতে এসেছিল, কেন আমার তখন অদ্ভুত লেগেছিল। এখন আমি জানতে পেরে গেছি যে দ্বিতীয় লোকটা অন্য কেউ নয়, এই ছিল ওমকার শর্মা। বাবাকে ওরা দুজনেই মেরেছিল। কিন্তু ওরাই তো পুলিশ। আরে সেদিনকে আমি চিৎকার করে করে বলেছিলাম ওই হাবিলদারকে, স্যার ও ভিতরে গেল এক্ষুনি। স্যার কে? স্যার যে ভেতরে গেল সেই আমার বাবাকে মেরেছে। মাথা খারাপ নাকি? তুই জানিস ওটা কে? উনি রমন ত্রিপাঠী, ওমকার স্যারের একজন ভালো বন্ধু। না স্যার, ওই মেরেছে আমার বাবাকে। হ্যাঁ, কি হচ্ছে এখানে? স্যার ওই খুব কথা বলছিস,
তুমি আমার বাবাকে মেরেছো না? ওই লোকটার সঙ্গে মিলে তুমি আমার বাবাকে মেরে ফেললে। আমি তোমাদের দুজনকে দেখেছিলাম। চোর পুলিশকে ধমকাচ্ছে, তাও পুলিশ স্টেশনের মধ্যে। তোমরাই মেরেছো আমার বাবাকে। তোমরা সবাই লুকাচ্ছ, নিজের দোষ আমার আর আমার মায়ের ওপর চাপিয়ে দিচ্ছ। তোমরাই মেরেছো। তোমরা দুজনে মিলেই আমার বাবাকে মেরেছো। তোমরাই মেরেছো আমার বাবাকে, সেটা সত্যি সত্যি বলছো না কেন? বলো। সেদিন রাতে ওরা আমাকে জেল থেকে বার করে নিয়ে গেল, আর একটা ঘরে নিয়ে গিয়ে, আর তারপর দেখলাম ওমকার ওখানে আসলো। কোথায় নেগেটিভগুলো? ওরা এত সবকিছু একটা নেগেটিভের জন্য করেছিল। নেগেটিভ? কোন নেগেটিভ? কিছু নেগেটিভ ওমকার শর্মা বাবাকে দিয়েছিলেন ওগুলো ডেভেলপ করাতে। এটা হলো নেগেটিভ। এটাকে তাড়াতাড়ি ডেভেলপ করে প্রিন্ট করো। ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই নেগেটিভ ফিল্মগুলো আমাকেই দেবে। যদি অন্য কারো হাতে যায় তো তোমাকে প্রাণ হারাতে হবে। ঠিক আছে সাহেব। সত্যিটা বল, নাহলে তোর অবস্থা আরো খারাপ করে দেবো। কোথায় নেগেটিভ? আমি জানি না স্যার, বাবা আমাকে বলেনি। আমাদের ঘরে যে তল্লাশি হয়েছিল কোনো অস্ত্রের জন্য নয়, ওই নেগেটিভের জন্য হয়েছিল। বল কোথায়, বল কোথায়। স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। নেগেটিভগুলো কোথায়? আমি জানি যে তোর বাবা ওগুলো পুড়িয়ে দেয়নি। কোথায়? না, হ্যাঁ স্যার। উল্টো করে ঝুলিয়ে মারো শালাকে, আর সত্যিটা না বলা অব্দি ওকে মারতেই থাকো। সেদিন সারা রাত আমাকে মারে। বাবা সত্যিই নেগেটিভটা পুড়িয়ে দিয়েছিল। তুমি নেগেটিভের ব্যাপারে জানতে কিছু? না, কিন্তু আমি এটুকু জানতাম, বাবা ওটার জন্য খুব চিন্তায় থাকতো। কি হয়েছে বাবা? কিছু হয়নি তো? কিন্তু বাবা আমাকে কিচ্ছু বলেনি। বাবা, এটা কি? আপদ আমাদের কাছে না থাকাটাই মঙ্গল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বলছো? সাব্বির, কেউ কোনো বড় মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এসব চক্করে পড়তে চাই না। এসব করলে তো আল্লাহ কোনো দয়া করবেন আমাদের উপর। বাবা, কিন্তু এই ফটো আর নেগেটিভ কার? সাব্বির, এসব না জানাটাই ভালো। চলো। আমি জানি বাবা ওই নেগেটিভ জ্বালিয়ে দিয়েছিল, আর আমি এটাও জানি যে বাবাকে ওমকার শর্মা আর রমন ত্রিপাঠী মিলে মেরেছে ওই নেগেটিভের জন্য। আমি ওখানে কোনো বড় সাহেবকে এটা বলতে চেয়েছিলাম, কিন্তু ওই ওমকার শর্মা উনি আমাকে হুমকি দিয়েছিলেন। উনি বলেছিলেন যে যদি আমি এই ব্যাপারটা কাউকে বলি তাহলে উনি আমার সাথেও সেটাই করবেন যেটা আমার দাদার সঙ্গে করেছেন। আজকাল তুমি তোমার মামার সঙ্গে থাকছো না? ওখানেই থাকো, এখানে আসার দরকার নেই। আসলে কি, তুমি যদি বাইরে কিছু বলো তোমাকেও তাহলে লকআপে ঢোকাতে হবে। আর এটাও বলেছিলেন যে মাকে মেরে ফেলবেন। হতে পারে, হয়তো তোমার কথাই সত্যি। হতেই পারে এরকম কোনো নেগেটিভ আছে যেটা সাব্বিরের কথা অনুযায়ী তোমার বাবা এটাকে পুড়িয়ে দিয়েছেন।
কিন্তু তাও কোর্টে প্রমাণ করা মুশকিল হবে এই সব রমন ত্রিপাঠী এবং ওঙ্কার শর্মা মিলে করেছে। কেননা এই মুহূর্তে না আমাদের কাছে নেগেটিভ আছে, না আমরা এটা জানি যে ওই নেগেটিভের মধ্যে কোন সিনিয়র পার্সনের ছবি আছে যেটাকে ওরা দুইজন মিলে ফাঁসানোর চেষ্টা করছে। ওরা আমার বোনকে এইসবের মধ্যে ভাসাচ্ছে। আমাদের সাহায্য করুন, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ। ওরা পুলিশ, ওদের অনেক ক্ষমতা সাহেব, কিন্তু তার মানে এটা নয় যে ওরা নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে আর আইন চোখ বন্ধ করে এটাকে বিশ্বাস করবে। দেখুন, আমি এটা বুঝতে পারছি যে আইন কোনো আবেগ মানে না, আইন প্রমাণের উপর নির্ভরশীল। আইনের কাছে পোক্ত প্রমাণ চাই যে আপনারা এখনো পর্যন্ত নির্দোষ, আর আপনাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব কেন হচ্ছে সেটা আমরা জানি না, যে একমাত্র জানতো সে আপনার ছেলে সাব্বির। দুর্ভাগ্যজনকভাবে সে আজ পৃথিবীতে নেই। ঠিক আছে, আমরা চার্জশিটটাকে আবার ডিটেলে চেক করব। উপরওয়ালা যদি চায় হয়তো সেটা ভালো হতে পারে। একটা নেগেটিভ যার খোঁজ পাওয়া যাচ্ছিল না, একটা উদ্দেশ্য যেটা শুধু শাব্বিরই জানতো, কিন্তু শাব্বির এখন সেটা বলার জন্য আর পৃথিবীতে নেই। এখন এটা কিভাবে প্রমাণ করা যাবে যে শবনম নির্দোষ ছিল আর আসল অপরাধী ওমকার শর্মা এবং রমন ত্রিপাঠী? অ্যাডভোকেট নজিব হাসান যে কাজটা করতে যাচ্ছিলেন সেটা সহজ ছিল না। আবিদা। হ্যাঁ স্যার। আমরা শবনম কাজীর চার্জশিট দ্বিতীয়বার দেখব, ততক্ষণ একটা কাজ করো। হ্যাঁ। এই ওঙ্কার শর্মার পুরো খোঁজ খবর নাও, ইতিহাসের খোঁজ করো, এবং এটাও খোঁজ করো যে রমন ত্রিপাঠীকে ও কিভাবে চেনে, আর এই দুজন মিলে কিসের জন্য এই সিনিয়র পার্সনকে ফাঁসানোর চেষ্টা করছে। ওকে স্যার, আমি সবটা খোঁজ নিচ্ছি। তাড়াতাড়ি। আমি এইখানে ম্যাডাম। ম্যাডাম, ওই যে ইন্সপেক্টর আছে না, ওমকার শর্মা, খুবই ডেঞ্জারাস লোক। আমরাও অনেকের হাড়গোড় ভেঙেছি। ও এটারই রেকর্ড বানায়, হাড়গোড় ভাঙার। যার উপর সন্দেহ হয় না ম্যাডাম, তাকে একদম মশলার মতন গুঁড়ো করে দেয়। মারপিট আর টর্চার করতে যেন ভীষণ মজা পায় ও। আর ওদেরকে দিয়ে এমন এমন কাজ করায় না, শুনলে আপনার গায়ে কাটা দেবে। 10 বছরের সার্ভিস রেকর্ডে ওর কাস্টাডিতে প্রচুর লোক মারা গেছে। তাহলেও প্রত্যেকবার বেঁচে যায় কি করে? এই কাজে সবার হাত কালো ম্যাডাম, কে কার বিরুদ্ধে কথা বলবে? কেউ তো থাকবে যাকেও ভয় পায়। কোন সিনিয়র? সাপের গর্তে হাত না ঢোকানোই ভালো ম্যাডাম। আমি সাপের বিষ দাঁত ভাঙতে জানি। কে ছিল যাকে ওঙ্কার ফাঁসানোর চেষ্টা করছিল? ছিল একজন অনেক সিনিয়র। ওমকার ওকে পছন্দ করতো না, আর ওমকারের জন্য একটা বড় বিপদ ছিল, এখনো আছে। কে সে? মুখ পরিষ্কার দেখা যাচ্ছে? ম্যাডাম, আমি যা যা বলেছি আর আপনি যা যা শুনেছেন সেগুলো সব সত্যি, কিন্তু আমি আপনাকে ওই লোকটার নাম বলতে পারবো না। আমার কাছে আরো একটা এনভেলপ আছে এরকম। নাম বল। ভীষণ বিপদের কাজ করি ম্যাডাম, যদি নিজেকে না বাঁচাই তাহলে গলা কেটে যাবে। আমি আপনাকে ওর নাম বলতে পারবো না। এটুকুতেই আমার কাজ চলবে না কিন্তু। চালাতে হবে ম্যাডাম। আমি কি আপনাকে কেউই ওই লোকটার নাম বলবে না। চললাম। আসসালাম সাহেব। আসলে অনেকদিন ধরে যদি কারো আমি হাড় না ভাঙি, তাহলে আমার হাড়ে না খুব ব্যথা হয়। এই জন্য খুব ভালো করে ভেবে চিনতে সঠিকটা বল। আল্লাহর কসম সাহেব, যা বলবো না সত্যি বলবো। সাহেব, আপনার ব্যাপারে না খোঁজ খবর চলছে।
কার আবার মৃত্যু ঘনিয়ে এসেছে যে আমার কবর খুঁড়ছে? সাহেব এটা তো জানি না। হ্যাঁ, কিন্তু এরা উকিল হতে পারে। ঠিক আছে, যা। সালাম সাহেব। হ্যালো। হ্যাঁ দীনেশ বাবু, নমস্কার। কি খবর? ওমকার শর্মা বলছি। হ্যাঁ, ওঙ্কার বাবু সব ঠিক আছে, আপনি বলুন। আরে আপনি কি শুয়ে আছেন? হিয়ারিং এর ডেট তো বেরিয়ে গেছে। চার্জশিট দাখিল করেছি, কতদিন হয়ে গেছে বলুন তো? কি করছেন আপনি? কেসটা শেষ করে দিন। হ্যাঁ, আমি কোর্টেই যাচ্ছি, দেখি কি করতে পারি। যা করা তাড়াতাড়ি করুন। নাজনীন, মনে করার একটু চেষ্টা করো। তোমার দাদা কি কখনো কিছু বলেছিল কোনো লোকের বিষয়ে, যার ছবি তোমার দাদার কথা অনুযায়ী তোমার বাবা জ্বালিয়ে দিয়েছিলেন? না, দাদা তো আমাকে সেরকম কিছু বলেনি। দাদা তো নিজেও কিছু জানতো না, বাবাও দাদাকে কিছুই বলেনি। আমাদের জানতে হবে ওই ছবিটা কার ছিল, এতে করে আমাদের কেসের অনেকটা হেল্প হবে। এইসব তো আমি কিছু জানি না, কিন্তু আমি আপনাকে ওইসব স্টুডিওর নাম আর ঠিকানা বলতে পারবো যেখানে আমার স্বামী হাসিম কাজ করত। হ্যাঁ ঠিক আছে, বলুন। কিন্তু এটার উল্লেখ চার্জশিটে আছে? মনে পড়ছে না এরকম কোনো রিপোর্ট বানিয়েছিলাম। এর পুরো শরীরে গভীর ক্ষত করা হয়েছে, অনেকগুলো শিরা কেটে গেছে। হাসিমের মৃত্যু ছুরির গভীর ক্ষতর জন্য হয়েছিল। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে বিষের উল্লেখ করা আছে। এটা একটা প্রি প্ল্যান মার্ডার, শুরু থেকে প্ল্যান করা হয়েছিল। ওই রাতে প্রথমে মা আর ছেলে মিলে হাসিম কাজীর খাবারে বিষ মেশায়। আই অ্যাম সরি, আমি এরকম কোনো রিপোর্ট বানাইনি। তার মানে ওরা এই রিপোর্টের সাথে জালিয়াতি করেছে? হতেও পারে। ধন্যবাদ স্যার। শবনম কাজীর বিরুদ্ধে পেশ করা প্রমাণগুলোকে উল্টো পাল্টা করা হতে পারে, সেগুলোকে বদলেও ফেলা হতে পারে। তার সঙ্গে এও আশঙ্কা করা যাচ্ছে যে শবনম কাজী লোকজনকে নিজের মতো করে বলে এই প্রমাণগুলোকে পুরো মেটানোর চেষ্টা করছে। এই জন্য আদালতের কাছে দরখাস্ত করছি যে ওনার বেল খারিজ করে ওনাকে গ্রেফতার করা হোক। স্যার, এটাও তো হতে পারে যে ইন্সপেক্টর শর্মা প্রমাণের সাথে আরও কিছু জালিয়াতি করেছেন। এটা পোস্টমর্টম রিপোর্ট স্যার, এতে পরিষ্কার লেখা আছে যে হাসিম কাজীকে মেরে ফেলার দিন বিষ দেওয়া হয়েছিল, যেখানে এটা সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যা। স্যার, আমার মনে হয় এই চার্জশিটটায় গন্ডগোল আছে। আমাদের আরও কিছু সময়ের দরকার যাতে আমরা চার্জশিটের অভিযোগের ভালোভাবে অনুসন্ধান করতে পারি। আর শবনম কাজীর বিরুদ্ধে অভিযোগের উপরে বলা যায় সেটার তো কোনো কারণই নেই। সব থেকে বেশি অন্যায় তো ওনার উপরই হয়েছে। আমি আদালতের কাছে ওনার জামিনের এক্সটেনশন চাইছি। ঠিক আছে, জামিনের সময়সীমা বাড়ানো হলো। থ্যাংক ইউ স্যার। রমন ত্রিপাঠীর একটা ফ্যাক্টরি রয়েছে, সে এক্সপোর্টের কাজ করে। রমন ত্রিপাঠী আর ওঙ্কার শর্মা শুধু এই কেসে পার্টনারই নয়, এমনকি আরও অনেক বিজনেসেই পার্টনার তারা। তাহলে তো এই কথা সম্পূর্ণ প্রমাণ আছে যে এরা ভয় পেয়ে গেছে। কোনো সিনিয়র অফিসারের ভয় ছিল, ওই অফিসারকে ফাঁসানোর জন্য এরা ভুল পথে ওনারই ছবি তোলে। কেউ তো নাম বলতে রাজিও হচ্ছে না, আর কোনো ফটো স্টুডিওর লোকেরাই এ বিষয়ে কিছুই জানে না। হাসিম ভাই আমাদের নেগেটিভগুলো ডেভেলপ করবার কাজ করতেন। এরকম অনেক স্টুডিও আছে যেগুলোর দেখাশোনা উনি করতেন। আমি সব স্টুডিওগুলোতে খোঁজ নিয়েছি, হাসিমকে এই নেগেটিভ ডাইরেক্ট ওঙ্কার শর্মাই দিয়েছিল। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন কি এই ফটোগ্রাফার কে ছিল? ম্যাডাম, আজকাল তো সকলেই একটা ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার হয়ে যাচ্ছে। এবার সে কে ছিল সেটা আমি কি করে বলবো? ওই ফটোগ্রাফারের খোঁজ পাওয়া খুব মুশকিল স্যার। তাহলে তো এই কেসে চার্জশিটের অভিযোগগুলো প্রমাণ ছাড়াই আমাদের লড়তে হবে। শুনানি চলতে থাকে আর শবনম কাজী কোর্ট থেকে বেল পেতে থাকে, আর আস্তে আস্তে এই চার্জশিটের প্রতিটি দিক সামনে আসতে থাকে। এখানে নিয়ে আসার আগেই ওর মৃত্যু হয়েছিল। কিন্তু চার্জশিটে তো লেখা ছিল তার মৃত্যু কোনো রোগের কারণে হয়েছিল। কোন রোগে? এটা তো জানি না। এটা লেখা হয়েছিল যে সে লকআপে অসুস্থ ছিল। না, আমি তো এরকম রিপোর্ট দেইনি। তার মানে তার মৃত্যু লকআপের মধ্যে টর্চার করার জন্য হয়েছিল। হতে পারে। ওরা এখানে নিয়ে এসেছে, আবার সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে গেছে। তদন্তের কোনো রিপোর্টও নেই।
স্যার এটা চার্জশিট, কিন্তু এখানে পোস্টমর্টম রিপোর্ট নেই, যেখানে সাব্বিরের মৃত্যু পুলিশ কাস্টডিতে হয়েছে। ইন্সপেক্টর শর্মা, আচ্ছা এটা কি প্রসিডিওর নয় যদি পুলিশের লকআপে কারোর মৃত্যু হয় সেটার পোস্টমর্টম করা? ওখানে আছে তো। কোথায় আছে? পঞ্চনামা কোথায়? ইন্সপেক্টর শর্মা, পোস্টমর্টম রিপোর্ট কোথায়? ওটা হয়তো কোনোভাবে হারিয়ে গেছে। কোনোভাবে হারিয়ে গেছে হয়তো, কত সোজা উত্তর। কারণ মৃত্যুর সঙ্গে জড়িত কাগজ হারিয়ে গেছে। ওটা কোনো মামুলি রিপোর্ট ছিল না। সাব্বিরের মৃত্যু আপনার কাস্টডিতে হয়েছিল। স্যার এটা কিছু কাস্টোডিয়াল ডেথের হিস্ট্রি, যাদের মৃত্যু ইন্সপেক্টর শর্মার লকআপেই হয়েছিল। এটার উপর ভিত্তি করে আমরা জোরের সাথে বলতে পারি যে সাব্বিরের মৃত্যু ইন্সপেক্টরের টর্চার আর মারপিটের জন্যই হয়েছে। এই পুরো কেসটা থেকে ভুল ইনভেস্টিগেশনের দুর্গন্ধ বেরোচ্ছে। এই সব কিছু শবনম কাজীকে ফাঁসানোর উদ্দেশ্যে স্যার। স্যার এই কেসে আরো অনেক সাক্ষী আছেন, আর যেমনটা আগেও বলা হয়েছে, সাব্বিরের ছোট বোন নাজনীন এই বয়ান দিয়েছিলেন যে তার মা শবনম কাজী আর তার পিতা হাসিম কাজীর মধ্যে প্রায়শই লড়াই ঝগড়া হতো। এটা সর্বৈব মিথ্যা স্যার। নাজনীন এই মুহূর্তে আদালতে হাজির আছেন, আর উনি এরকম কোনো বয়ানই দেননি। এই পুরো স্টেটমেন্ট মন গড়া কাহিনী, এর উপর কোনো সিনিয়র অথরিটিজের অ্যাপ্রুভাল নেই। স্যার আসল কথা হলো এটা কোনো চার্জশিটই নয়। হেমন্ত দ্বিবেদী, এ আমাদের প্রথম সাক্ষী। এ প্রথমেই এফিডেভিটে স্বাক্ষর করে দিয়েছে যে সে সেরকম কোনো বয়ান দেয়নি। দ্বিতীয় সাক্ষী আব্দুল সামাদ, তৃতীয় নিকুঞ্জ অবস্থি, চতুর্থ গৌরাঙ্গ জাখর, পঞ্চম আহমেদ হাফিজ, ষষ্ঠ আকবর ফারুকি, সপ্তম অরবিন্দ খান্না আর অষ্টম সুমিত গোয়েল। আর এই সমস্ত সাক্ষীরা স্টেটমেন্টের উপর সই করেছেন। ইয়েস স্যার, সবাই নিজেদের স্টেটমেন্টে সাইন করেছে, আর সবার বক্তব্য হলো যে শবনম নিজে কথা স্বীকার করেছে। এখন আমি এটা বলতে পারবো না যে ওরা সত্যি কেউ কিছু জানে কিনা। সবাই এটা বয়ান দিয়েছে যে শবনম কাজীর সঙ্গে তার স্বামীর কোনো বনিবনা ছিল না, বাপ ছেলে সম্পর্কও ঠিক ছিল না। কেউ কেউ তো এরকমও বয়ান দিয়েছে যে শবনম কাজী নিজেই তার সামনে বয়ান দিয়েছে যে সে তার স্বামীকে মেরেছে। দেখুন, আমি এ ব্যাপারে একেবারেই কিছু জানি না। সবাই তো এই পাড়াতেই থাকে। আর যদি আমার বয়ানের কথা বলেন, আমি তো সত্যি কথা বলেই দিয়েছি যে আমি এরকম কোনো বয়ান দিইনি, আর না সেই বয়ানে আমার কোনো সই রয়েছে। আচ্ছা, এদের সবার সাথে কি শবনম কাজীর শত্রুতা ছিল? এই ব্যাপারটা আমি আপনাকে কিছু বলতে পারবো না। এটা আপনি ওনাকে কিংবা অন্য কাউকে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। শবনম কি সত্যি কথা বলছে? কিন্তু উনি মিথ্যা কেন বলবেন? আমরা তো সেরকম কিছু জানতে পারলাম না যাতে তার উদ্দেশ্য জানা যায়। আমরা শুধু এটুক জানি যে একজন পুলিশ ইন্সপেক্টর একজন মহিলার বিরুদ্ধে তদন্ত করছে। আর আমরা এটাও জানি যে ওই পুলিশ অফিসার একটা চার্জশিট বানিয়েছে যেটা একেবারেই ভুলে ভরা। যতগুলো লোক আছে, গৌরাঙ্গ, নিকুঞ্জ, আব্দুল, অরবিন্দ, সুমিত, এরা সবাই আপনার মৃত স্বামীর সঙ্গে একই মিলে একসাথে কাজ করতেন, আপনাদের সাথে একই পাড়ায় থাকে। তাহলে এরা সবাই আপনার বিরুদ্ধে কেন সই করেছিল? এসব তো আমি কিছু জানি না সাহেব। এই লোকগুলো আমার স্বামীর বিরুদ্ধে কেন ছিল, কিন্তু আমাদের কারোর সাথে কোনো ঝগড়া ছিল না। নাজনীন, তুমি বলো। আচ্ছা, এই সব কিছুর কারণে ওই নেগেটিভই ছিল, না সাব্বির তোমাকে আরো কিছু বলেছিল? হতে পারে তুমি কিছু ভুলে গেছো। আমার কিছু মনে নেই, আর ওই সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ সাহেব, এটাই সত্যি। আমরা সবাই একসাথে খুব খুশি ছিলাম। অভাবের সংসার ছিল ঠিকই, কিন্তু আমরা মানিয়ে চলতাম। যা কিছু আমাদের ছিল সেটুকু সঞ্চয় করে রাখা ছাড়া আর কিছুর জন্য কোনো সময় ছিল না আমাদের। আমার স্বামী দিনরাত পরিশ্রম করত, সব রকমের কাজ করত, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। আমার ছেলেও তার বাবাকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করত। সাহেব, আমি আমার স্বামীকে কেন মারব? আমার ছেলে আর স্বামীর মৃত্যুতে আমার কি লাভ? কি পাবো আমি? সাহেব,
যদি এই সব কিছুতে আমার কোনো লাভ না হয় তাহলে কাদের লাভ হয়েছে? এদের সবাইকে ডাকো। আমাদের এটা জানা প্রয়োজন যে এরা এরকম ভুল বয়ান কেন দিল। এই কেসে বাকি অন্য জিনিস তো ভুলে ভরা। ব্যাস এই সাক্ষীদের বয়ানগুলো যার উপর এই কেসটা টিকে আছে। কয়েকজন শবনমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, কিন্তু কেন? এমন কিছু কি ছিল যেটা কেউ জানতো না? সবাই নিজের নিজের স্টেটমেন্টের উপর সাইন করেছিল, তাই এই বয়ানগুলো যে তাদের নয় সেটাও কেউ অস্বীকার করতে পারছে না। ইন্সপেক্টর ওমকার শর্মা খুব সতর্কতার সঙ্গে এগুলো করেছিল, যাতে এগুলো সে কোর্টে পেশ করতে পারে। এবার এই সাক্ষ্যদের বয়ানে কোন সত্যটা সামনে আসবে? এই উকিল তো শালা পিছনে পড়ে আছে। পড়তে দে, ওই শালা কিছুই প্রমাণ করতে পারবে না। তোর ওপরে তো অনেক দিন ধরেই অনেক কেস আছে, কি করে বাঁচবি এতগুলো কেস থেকে? আরে রামন, ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু করতে পারবে না। শেষ পর্যন্ত জেলের ঘানি ওকেই টানতে হবে। এটা তোমার সিগনেচার। এটা বলছে যে তোমার কাছে শবনম এসে স্বীকার করেছিল যে ওই ওর স্বামীকে খুন করেছিল। এটা সত্যি। আমি খুব গরিব মানুষ। ওই বেচারি তো তোমার চাইতে অনেক গরিব। সে তো নিজের স্বামীকে হারিয়েছে, ছেলেকেও হারিয়েছে, আর এখন নিজের গায়ে লাগা বদনামের বিরুদ্ধে লড়ছে। তো কি করবো ম্যাডাম? ওই পুলিশের লোকজন আমাকে তুলে নিয়ে গেছিল আর বলেছিল যদি সই না করি তাহলে জানে মেরে দেবে। আর এই সাইন কর, না হলে জীবন আর অন্য কোথাও সাইন করতে পারবি না। কিন্তু গুলি করে এমন জায়গায় ফেলবো যে তোর লাশও খুঁজে পাওয়া যাবে না কবর দেওয়ার জন্য। কিন্তু সাহেব, এতে লেখা কি আছে? এতে লেখা আছে তোর মা কারোর সঙ্গে পালিয়ে গেছে। তুই আরো পড়তে চাস? সাইন কর, সাইন কর। এবার তো তুমি বুঝতে পেরেছই না যে তুমি কোন জিনিসের ওপর সিগনেচার করেছো? কোর্টে গিয়ে সাক্ষ্য দেবে। ওরা খুব ডেঞ্জার লোক ম্যাডাম, আর আমরা খুবই গরিব মানুষ ম্যাডাম। আমাদের লড়াইটা একজন মহিলার জন্য, যে একদম তোমারই মতো। এখনো যে নির্দোষ সেটা তোমরা বলবে, কিন্তু হ্যাঁ, মনে রেখো, আজ ওর যে অবস্থা না, কাল হতে পারে সেই অবস্থা তোমার হবে। ম্যাডাম আমাদেরকে জিজ্ঞেস করে, সই না করলে মেরে নালার মধ্যে ফেলে দেবে। ভুলটা তোমার নয় আব্দুল, কিন্তু এবার ওই ভুলটাকে শোধরানোর সময় এসেছে। আরে আমি তো এটাও জানতাম না যে ওই কাগজে কি লেখা হবে। আমার সামনে তো একটা লোককে লকআপে পুরে সাংঘাতিকভাবে মারছিল ওরা, আর বুক ঠুকে এই কথাও বলল যে ও কিছু করেও নি। বলল আমি যদি ওদের কথা না শুনি তাহলে আমারও একই অবস্থা করবে। আরে যে রাত্রে খুন হয়েছিল সে রাত্রে তো আমরা এখানে ছিলামই না, আর তারপরে আমরা কখনো শবনম বৌদির সাথে দেখাও করিনি। কিন্তু ওই সাক্ষ্যতে আপনার সিগনেচার আছে। কিন্তু আমার থেকে তো সাদা কাগজে সই নিয়েছিল। আই এম শিওর আপনি জানেন নিশ্চয়ই যে সাদা কাগজে সিগনেচার করলে সেই কাগজে যে কেউ যা খুশি লিখতে পারে। ওরা পুলিশের লোক ম্যাডাম, বলেছে যে কোনো মামলাতে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিতে পারে। এই 8 জন সাক্ষীর মধ্যে কেউই জানতো না যে ওই স্টেটমেন্টে কি লেখা আছে। এই সমস্ত সাক্ষীদের সই করার জন্য বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, ওদের হুমকি দেওয়া হয়েছিল। এই ওঙ্কার শর্মা অনেকের জীবন বরবাদ করে দিয়েছে। শবনম কাজীও তাদের মধ্যেই একজন। এই সমস্ত সাক্ষী আদালতে এসে সত্যি কথা বলতে রাজি হবে? স্যার, আমরা এমনিতেও ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। আবিদা, আসল কথা হলো এই সমস্ত সাক্ষীরা আদালতে গিয়ে সাক্ষ্য দেবে কি না। এদের কি জোর করে সাইন করানো হয়েছিল? ওরা কি এটা বলবে যে ওদের সাদা কাগজে হস্তাক্ষর করানো হয়েছিল? স্যার, ওরা খুব ভয় পেয়ে আছে। ওদের মধ্যে এমন অনেকেই আছে যারা খুনের রাতে ওখানে উপস্থিতি ছিল না, কেউ কেউ শহরে ছিল না, আর শবনম কাজী অ্যারেস্ট হওয়ার পরেই শহরে ফিরেছে। তো ওদের এই স্টেটমেন্ট যে শবনম ওদের সঙ্গে কথা বলেছে, এটা কেউ মানবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিকুঞ্জ কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে রাজি, যে এই মিথ্যা বয়ানের সাক্ষী। এই যে শবনম আর শাব্বিরের রক্তমাখা কাপড় পাওয়া গেছে, এটা সম্পূর্ণ মিথ্যে। এরকম কিছুই ঘটেনি। এই সবটাই ওঙ্কার শর্মার সাজানো গল্প। এত বছর হয়ে গেল এই ভদ্রমহিলা জামানতেই রেহাই আছেন। বেকসুর হওয়া সত্ত্বেও তাকে প্রমাণ করতে হচ্ছে যে সে নির্দোষ। এখন সময় এসে গেছে স্যার, এই ওঙ্কার শর্মাকে ওর কৃতকর্মের শাস্তি পেতেই হবে। স্যার, আমি আজকে কোর্টে গিয়েছিলাম। একটা শকিং নিউজ আছে। কি? স্যার, ওঙ্কার শর্মাকে অ্যারেস্ট করা হয়েছে। কোন অপরাধে? কাস্টাডিয়াল ডেথের মামলায়, আর ওকে 7 বছরের সাজাও দিয়েছে।
এটা আমাদের জন্য একটা খুবই স্ট্রং পয়েন্ট হতে পারে। হ্যাঁ স্যার। দশ বছর ধরে আমার মক্কেল শবনম কাজীকে জেল থেকে বাইরে থাকার জন্য বারবার জামিনের আবেদন করতে হচ্ছে স্যার। এমন অপরাধ যেটা উনি করেননি। এটা ইন্সপেক্টর ওঙ্কার শর্মার চাল, যেটা উনি রমন ত্রিপাঠীর সঙ্গে যৌথভাবে করেছিলেন। এদের দুজনের উদ্দেশ্য ওই নেগেটিভ আর প্রিন্ট, এইগুলোকে ডেভেলপ করিয়ে এরা একজন অনেক বড় সিনিয়র অফিসারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। আর এদের দুজনের মধ্যে রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছিল হাসিম কাজী, যে কানপুর থেকে নেগেটিভ নিয়ে লখনৌতে ডেভেলপ করাতো। সে এই দুজনের নেগেটিভ ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়ে নিজের মৃত্যুকে ডেকে এনেছিল। কেননা হাসিম কাজী যখন নেগেটিভের সত্যিটা জেনে ফেলেছিল, সে ওই নেগেটিভ এদের ফিরিয়ে দেওয়ার পরিবর্তে পুড়িয়ে দিয়েছিল, যেটাতে ওঙ্কার শর্মা আর রমন ত্রিপাঠীর ওই অফিসারকে ব্ল্যাকমেল করার প্ল্যান অসম্পূর্ণই রয়ে গেল। এই রাগের বশবর্তী হয়ে ওঙ্কার শর্মা এবং রমন ত্রিপাঠী হাসিমকে খুন করে ফেলল। এমনিতে ওঙ্কার শর্মার কাছে কাউকে মেরে ফেলা কোনো কঠিন ব্যাপার নয়। ইনি এখনো জেলে আছেন, কাস্টোডিয়াল ডেথের অপরাধে শাস্তি পাচ্ছেন। এনার লকআপে কারোর মৃত্যু হলো, ঠিক সেই রকম যেরকম উনি সাব্বিরকে মেরে ফেলেছিলেন। সাব্বিরকে এবং শবনমকে হাসিমকে মারার অপরাধে ফাঁসানো হয়েছিল। স্যার, এই চার্জশিট সম্পূর্ণ ভুলে ভরা। এর কোনো কথাই সামঞ্জস্যপূর্ণ নয়। পোস্টমর্টম রিপোর্ট, সাক্ষীদের বয়ান, শবনমের বাড়ি থেকে বাজেয়াপ্ত হাতিয়ার সহ সব বয়ান, সবকিছুই মিথ্যে, সবই সাজানো। এই সমস্ত সাক্ষীদের সাদা কাগজে সই করতে বাধ্য করা হয়েছিল, যেখানে সব মিথ্যে কথা ছিল। ইন্সপেক্টর ওঙ্কার শর্মা তার সহযোগীদের নিয়ে এই ড্রামাটা এই জন্যই করেছিল, যাতে শবনম কাজী আর তার ছেলেকে ফাঁসানো যায়। এখানে সত্যি কিছুই নেই, কোনো বাস্তবতা নেই, যেটা ইন্সপেক্টর শর্মা আর রমন ত্রিপাঠীর ষড়যন্ত্র ছিল। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমার মক্কেল শবনম কাজীকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। উনি সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের কাছে অনুরোধ করব যে এই কেসের সম্পূর্ণ সত্যটা প্রকাশ করা হোক। রমন ত্রিপাঠী আর ওঙ্কার শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করা হোক। এই আদালত শবনম কাজীকে ওনার ওপর হওয়া অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে। কোর্ট ওনাকে এই আশ্বাস দিচ্ছে যে ওনার বেল নেবার কোনো প্রয়োজন নেই। কোর্টের সামনে আর একটা বিষয় এসেছে, যে অফিসারেরা এর দায়িত্বে ছিল তারা মিলেই একজন নির্দোষকে ফাঁসিয়েছে। এই জন্য কোর্ট আদেশ দিচ্ছে যে ওঙ্কার শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, রমন ত্রিপাঠী আর ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যারা নিজের কর্তব্যকে ভুলে গিয়ে এই সব কিছুতে ওঙ্কার শর্মা আর রমন ত্রিপাঠীকে সাহায্য করেছে। আপনি এখন স্বাধীন। এত বছরের চেষ্টায় এই বদনাম আমার মাথা থেকে নামলো।
যে কাজটা আমি কোনোদিন করিনি। আমার স্বামী মারা গেছে, ছেলের মৃত্যুর শোক পালন করার সুযোগই পেলাম না, ওকে শেষবার দেখতেও পেলাম না, ওকে বুকে জড়িয়ে ধরলাম না। এ যদি আমার পাশে না থাকতো তাহলে জানি না আমার কি হতো। এই সব সময় আমার পাশে ছিল। আমি বুঝতে পারছি না যে আপনাকে কি করে ধন্যবাদ জানাবো। আমি ঘেন্না করি ওঙ্কার শর্মাকে, যে নিজের সুবিধার জন্য আমার জীবনটা শেষ করে দিল। আর যেখানে কোনো শয়তান থাকে সেখানে আল্লাহ একটা ভালো মানুষকে পাঠান। আর এই বছরগুলোতে আমি অনেক কিছু দেখলাম। ওমকার শর্মা আর রমন ত্রিপাঠীর বিরুদ্ধে এই কেসের ইনভেস্টিগেশন এখনো বাকি আছে। শবনম কাজী আজ একজন স্বাধীন মহিলা। অনেক বছরের যুদ্ধের পর তাকে এই অপরাধের থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, যেটা তিনি কখনোই করেননি। মিথ্যে সাক্ষী, ভুল রিপোর্ট আর একটা প্রতারণায় ভরা চার্জশিট। এমনটা প্রথমবার হয়নি যেখানে একজন গরিব নির্দোষকে একজন ক্ষমতাবান ফাঁসাবার চেষ্টা করছে। আর এটাও প্রথমবার হয়নি যে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাউকে বহু বছর ধরে লড়াই করতে হয়েছে। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, কিন্তু অনেকগুলো কেসে এর উল্টোটাও হয়, গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট। আর এটা আইনের ঘাটতির জন্য হয় না, বরং এরকম যারা আইন চালায় তাদের জন্য হয়। এরকম কোন সাধারণ মানুষ আছে যার পুলিশের ভয় নেই? এটা কোনো গল্প নয়, এরকম হয়, আর এটা খুব বেশি পরিমাণে হয়। যখন আইনের কথা আসে তখন আমরা ছোটদের এটা শেখাই যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য আছে। তাই একটা বিষয়ে উর্দিওয়ালাদেরও সতর্ক থাকতে হবে যে পুলিশের ভাবমূর্তি যেন একটা ভুল ধারণা হয়ে না থাকে। আইন যদি আমাদের জন্য হয় তাহলে আইনের সেই বিশ্বাস আর ভরসা জোগানো তাদের কাজ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।